নীল দর্পণ ও জমিদার দর্পণ। জমিদার দর্পণ নাটক রচনার ১৩ বছর পূর্বে নীলদর্পণ নাটকটি রচিত হয়। নীলদর্পণ সমাজ জীবনের যেমন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, তেমনি নাট্য সাহিত্য ও চিন্তার জগতে ব্যাপক ও গভীর প্রভাব বিস্তার করে। নীলকরদের অত্যাচারের কাহিনী লেখকের হৃদয় মথিত সহানুভূতির রসে জড়িত হয়ে গণদেবতার পূজায় লেগেছিল। ১৯ শতকে সমাজচিত্র প্রধান দার্পণিক নাটক রচনার একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ ১৮৬০ এ ধারার প্রথম নাটক। নীলদর্পণের পর যে সমস্ত দর্পণ নাটক রচিত হয়েছে সেগুলি নীলদর্পণের প্রভাব প্রসূত। নামকরণের ক্ষেত্রে যেমন বক্তব্য বিষয়েও নীলদর্পণের প্রভাব লক্ষণীয়। তবে ১৩ বছর পর দার্পণিক নাটকের পুনরুত্থানের নেতৃত্ব করলেন মীর মোশাররফ হোসেন। নীলদর্পণ প্রকাশিত হবার ৫-৭ বছরের মধ্যে এই নাটক পাঠক দর্শক মণ্ডলীর মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করতে সমর্থ হয়। দেশের সত্যিকারের শোচনীয় দুরবস্থা এই প্রকার সাহিত্যের আবেদনকে ব্যাপক ও তীব্র করে তুলতে সহায়তা করে। স্বাভাবিকভাবেই অন্যান্য সাহিত্যিকরাও এই আবেগে সংক্রামকতার দ্বারা আক্রান্ত হন। শ্রেষ্ঠ সাহিত্যের গুণতায় জমিদার দর্পণ প্রকাশিত হয়েছিল ১৮৭৩ খ্রিস্টাব্দে। এই অজ্ঞাতনামা লেখকের সাক্ষাৎ দর্পণ প্রকাশিত হয় এরও ২ বছর আগে। প্রতিবিম্বনের বিষয়বস্তু ছিল বাঙালি সমাজের কদাচার। প্রসন্ন মুখোপাধ্যায় পল্লীগ্রাম দর্পণ নাটক প্রকাশিত হয় ১৮৭৩-এ। যোগেন্দ্র ঘোষের কেরানি দর্পণ ১৮৭৪-এ। চা কুলিদের ওপর চা কুঠির শ্বেতাঙ্গ মনিবের জুলুম বর্ণিত হয় চা কর দর্পণ নাটকে ১৮৭৫। জেলা দর্পণ ১৮৭৫। নাটকের বিষয় উৎপীড়িত জেলের কয়েদি। দর্পণ নাট্যধারার সম্ভবত জমিদার দর্পণই শ্রেষ্ঠ। বঙ্কিমচন্দ্র নীলদর্পণের সঙ্গে জমিদার দর্পণের তুলনা করে যথার্থই বলেছিলেন, জমিদারের দিকে অত্যাচার উদাহরণের দ্বারা বর্ণিত করা উহার উদ্দেশ্য। নীলকর দিগের সম্বন্ধে বিখ্যাত নীলদর্পণের যে উদ্দেশ্য ছিল, সাধারণ জমিদার সম্বন্ধে ইহারও সেই উদ্দেশ্য। বঙ্কিমচন্দ্র জমিদার দর্পণ অধ্যয়ন করে নীলদর্পণের সঙ্গে এর সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তাছাড়া পাবনায় তখন যে কৃষক বিদ্রোহ ধূমায়িত হয়ে উঠেছিল, তাতে জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হবে বলে তিনি শঙ্কিত চিত্তে এ সময় এ গ্রন্থ বিক্রয় ও বিতরণ বন্ধ করা কর্তব্য বলে তার সুচিন্তিত অভিমত ব্যক্ত করেছিলেন। প্রকৃতপক্ষে নীলদর্পণ প্রকাশিত হলে সমাজ জীবনে যে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় এবং ব্রিটিশ সরকার অবশেষে সম্মিত ফিরে পেয়েছে। কৃষক সমাজ নানা প্রকার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ততদিনে সচেতন হয়ে উঠেছে। তারা দলে দলে জেলে গিয়েছে কিংবা আত্মগোপন করে থেকেছে, কিন্তু নীল চাষ করতে রাজি হননি। আসাননগরে বিশ্বনাথ সর্দারের তো ফাঁসিই হয়েছিল। একাদশ আইন অনুযায়ী নিযুক্ত অনুসন্ধানী নীল কমিশনের রিপোর্ট ১৮৬০ খ্রিস্টাব্দে প্রচলিত নীল চাষ ব্যবস্থাকে বলা হলো নীতিগতভাবে দূষণীয়, কার্যত ক্ষতিকর এবং একান্তই রুগ্ন। একাদশ আইনের অবসানান্তে জরুরি আইন এবং স্থানীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশের অবৈধ সাহায্য থেকে বঞ্চিত হয়ে বল প্রয়োগের দ্বারা নীল চাষ করানো নীলকরদের পক্ষে অসম্ভব হয়ে পড়ল। ১৮৬০ খ্রিস্টাব্দে এলাকা নীল চাষ প্রায় নির্মূল হয়ে যায়। এলাকার নিজ প্রজাদিগকে নীল চাষে বাধ্য করার জন্য নীলকরের অন্য পন্থা অবলম্বন করে ১৮৫৯ খ্রিস্টাব্দে ১০ম আইনে রেন্ট অ্যাক্ট সুযোগ নিয়ে নীলকর সাহেবরা প্রজাদের খাজনা বৃদ্ধি করে দেয়। এর প্রতিবাদে কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দেয়। ১৮৬১-৬২ খ্রিস্টাব্দে যে সকল হাঙ্গামা ঘটেছিল সেগুলি প্রত্যক্ষভাবে ছিল খাজনা বন্ধ ঘটিত, যদিও মূলত সেসব ছিল নীল বিদ্রোহী পর্যায়। কৃষকদের দৃঢ় সংকল্পের কারণে সরকার বাধ্য হয়ে ১৮৬৮ খ্রিস্টাব্দে ৮ম আইনের দ্বারা নীল চুক্তি আইন বাতিল করে দেয়। প্রকৃতপক্ষে ১৮৬০ খ্রিস্টাব্দের পর থেকেই বাংলাদেশে পূর্বের তুলনায় নীল চাষের পরিমাণ অনেক কমে যায়। অর্থাৎ নীল দর্পণ নাটক প্রকাশের পর থেকে এ বিষয়ে লক্ষণীয় পরিবর্তন সূচিত হয়।
বঙ্কিমচন্দ্রের মনে নীল হাঙ্গামার মতো আরেকটি বড় ধরনের হাঙ্গামার আশঙ্কা দানা বেঁধেছিল জমিদার দর্পণ প্রকাশিত হবার পর। এ কারণেই তিনি জমিদার দর্পণ নাটকে বিক্রয় ও বিতরণ বন্ধ রাখা কর্তব্য বলে মনে করেছিলেন। সুতরাং উভয় নাটকের মধ্যে বিষয়গত ও প্রেরণাগত সাদৃশ্য বিদ্যমান, তাতে কোনো সন্দেহ থাকে না। মীর মশাররফ উদাসীন পথিকের মনের কথা গ্রন্থেও নীলকরদের অত্যাচার ও নীল আন্দোলন সম্পর্কীয় ঘটনা বাস্তব চিত্র অঙ্কন করেছেন 1890। এ প্রসঙ্গে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল 1859 ও কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচার নকশা 1862 গ্রন্থ উল্লেখযোগ্য। অবশ্য মোশাররফ হোসেন কিছু বাস্তব সীমাবদ্ধতা ছিল। এক, পাবনা সিরাজগঞ্জ যে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার সঙ্গে এ নাটকের কোনো প্রত্যক্ষ যোগসূত্র নেই। 2, মোশাররফ হোসেন জমিদার বংশের সন্তান হয়েও জমিদারের বিরুদ্ধে এ নাটকের সোচ্চার, আবার মহারানী ভিক্টোরিয়ার প্রতিও তার আস্থা ব্যক্ত হয়েছে। 3, ঊনবিংশ শতাব্দীর বাঙালি বুদ্ধিজীবী লেখক ও সমাজকর্মীর মতো মোশাররফ হোসেনও অন্যায় অত্যাচার দেখে ক্ষুব্ধ হয়েছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু এইসব অন্যায় অত্যাচারকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেছেন তা যে একটা বিশেষ সামাজিক বা সামন্ততান্ত্রিক ব্যবস্থার ফল, এই উপলব্ধি তার মধ্যে ছিল না, কিংবা থাকলেও কৌশলগত কারণে তা ব্যক্ত করেনি। কিন্তু দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের সম্পর্কে এ বক্তব্য নিরর্থক, কারণ নীলদর্পণে গণচেতনার পূর্ণাঙ্গ চিত্র অঙ্কিত না হলেও নাট্যকারের গণচেতনার পরিচয় স্পষ্টরূপে বিধৃত। তাছাড়া নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ ও বিদ্রোহ ব্যর্থ, গোলক বসু, সাধুচরণ ও রায়চরণের দুর্ভাগ্য ও হাহাকারের করুণ চিত্র এবং লালসার যুপকাষ্ঠে উৎসর্গীকৃত অসহায় কৃষক কন্যা ক্ষেত্রমণির আর্তনাদের অতি দুরূহ ও নিদারুণ দৃশ্য অঙ্কন করে দীনবন্ধু পাঠক ও দর্শকের সহানুভূতি প্রবলভাবে আকর্ষণ করতে পেরেছিলেন। আর এখানে নীলদর্পণ নাটকের সার্থকতা। নীল হাঙ্গামা থেকে থেমে গেলেও নীলদর্পণ নাটকের আবেদন শেষ হয়ে যায়নি। নীল চাষ, নীল হাঙ্গামা ও নীল আন্দোলন আজ ইতিহাসের বস্তুতে পরিণত হলেও নীলদর্পণ সাময়িকতাকে অতিক্রম করে এ যুগেও পাঠক ও দর্শকের মনে আবেদন সৃষ্টিতে সমর্থক হয়েছে। এই নীলদর্পণ উদ্দেশ্যমূলক নাটক হলেও উদ্দেশ্যের সর্বস্বতা এ ধর্ম নয়। দীনবন্ধু জীবন ও জীবন সত্যের মধ্যে গভীরভাবে প্রবেশ করে নাটকের চরিত্রগুলোকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সেগুলি সাময়িকতার গণ্ডি অতিক্রম করে চিরন্তনতার উজ্জ্বল ভাস্কর হয়ে উঠেছে। কিন্তু জমিদার দর্পণ সম্পর্কে এ জাতীয় প্রশংসা প্রযোজ্য নয়। অধ্যাপক মুনির চৌধুরী খানিকটা কঠোর হয়ে নীলদর্পণে এর সঙ্গে তুলনা করে যা বলেছেন তার মধ্যে অবশ্য সত্য নিহিত আছে। তিনি বলেছেন, নীলদর্পণের সঙ্গে তুলনা করলে জমিদার দর্পণের দুর্বলতা স্পষ্টরূপে ধরা পড়ে। সেখানে শাসক শ্রেণীর অত্যাচার প্রকটিত করার জন্য লেখক কেবল তাদের ব্যক্তিগত জীবনের লালসা নিবৃত্তির কুকীর্তি সমূহ চিহ্নিত করে ক্ষান্ত হননি, তাদের অর্থনৈতিক শোষণ প্রণালীর নৃশংসতাকেও নিপুণভাবে ব্যক্ত করেছেন এবং সে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে রত শুভ শক্তিকেও প্রদীপ্ত ও প্রাণবন্ত মানবিক অস্তিত্ব দান করেছেন। উডরোগ ও পদি ময়রানির পাশাপাশি বসু পরিবার ও তোরপ সংস্থাপিত হওয়ার আমরা নাট্যকারের সুস্থ জীবন দর্শেও সাক্ষাৎ লাভ করে প্রীত ও আনন্দিত হই। জমিদার দর্পণ আগাগোড়া ঋণাত্মক ও ক্লেদাক্ত মানুষরূপী জীবজন্তুর আচরণে পরিপূর্ণ। প্রথম অঙ্কে ধর্ষণের পরিকল্পনা, দ্বিতীয় অঙ্কে ধর্ষণের অনুষ্ঠান, তৃতীয় অঙ্কে অনুষ্ঠিত কর্মের পুরো আলোচনা। এই হলো জমিদার দর্পণের বিম্বিত জীবনের সরলতম সার। এর বিরুদ্ধে দুর্বল আবু মোল্লা ও দুর্বলতর নুন্নেহারের প্রতিবাদ এবং প্রস্তাবনা ও উপসংহারের নটনটির হিতোপদেশ সমাজ সংস্কারমূলক বিদ্রোহাত্মক রচনার প্রত্যাশিত শুভশক্তির প্রচ্ছন্ন আবহনকে আদৌ ইঙ্গিতময় করে তুলতে পারেনি। এই দর্পণে এক বিশেষ প্রকৃতির বর্বরোচিত অত্যাচারে কদর্যতা হয়তো অবিকল প্রতিবর্ণিত হয়েছে, কিন্তু তার শিল্পসঙ্গত রূপান্তর সাধিত হয়নি। নাটক হিসেবে নীলদর্পণের তুলনায় জমিদার দর্পণ হয়তো নিম্নমানের, এবং নীলদর্পণের মতো এ নাটকে জমিদার প্রথার বিরুদ্ধে ও সাম্রাজ্যবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে কোনো বিদ্রোহ বিক্ষোভ নেই। নাটক হিসেবে নাট্যকারের
মননধর্মিতা ও সূক্ষ্ম কলাকৌশল এ নাটকে অনুপস্থিত। তবে নীলদর্পণের পর অন্যান্য দার্শনিক নাটকের অপমৃত্যু হলো সামাজিক দলিল হিসেবে যে নাটক কালোত্তীর্ণ হয়েছে। উদ্দেশ্যমূলক নাটক হলো জমিদার দর্পণে উদ্দেশ্য সর্বস্বতাই ধর্ম নয়। অতি অল্প সংখ্যক চরিত্র হলেও তারা সাময়িকতার গণ্ডি অতিক্রম করে গেছে। তাছাড়া তৎকালীন সমাজে যে বাস্তব চিত্র নাটকের কাহিনীতে প্রতিফলিত হয়েছে তার মূল শাশ্বতকালের নীলদর্পণের প্রত্যক্ষ প্রভাবপুষ্ট এ নাটক। উভয় নাটকের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, তেমনি আছে গভীর সম্পর্ক।